ক্লাস 12 পলিটিক্যাল সায়েন্স সেমিস্টার 3 ইউনিট 3 পার্ট 6। আজকে আমরা মহামারী সম্বন্ধে আলোচনা করব। তো মহামারী কি? কোনো রোগ যদি আঞ্চলিকভাবে বিস্তার লাভ করে এবং তাতে বহু মানুষ আক্রান্ত হয় এবং মারা যায়, তাকে মহামারী বলা হয়। কোনো একটি রোগ, ধরি কোভিড-19, এটা সম্পূর্ণভাবে বিস্তার লাভ করে, আঞ্চলিকভাবে বিস্তার লাভ করে, দেশের পর দেশে বিস্তার লাভ করেছিল। যেমন চায়নাতে শুরু হয়েছিল, চীনে শুরু হয়েছিল, ভারতে এসেছিল এবং বিভিন্ন দেশে এই রোগটা কিন্তু ছড়িয়েছিল এবং এর ফলে বিভিন্ন মানুষ আক্রান্ত হয় এবং মারাও যায়। তো এরকম রোগকে আমরা মহামারী বলবো। ফর এক্সাম্পল, যেমন প্লেগ, স্প্যানিশ ফ্লু, সার্স, কোভিড-19, করোনা ভাইরাস যেটা বলে থাকি। তো এর বৈশিষ্ট্য কী হবে, অর্থাৎ মহামারীর বৈশিষ্ট্য, এটা খুব দ্রুত বিস্তার লাভ করে। যেমন চায়না থেকে খুব তাড়াতাড়ি কিন্তু কোভিড-19 2019 সালে যেটা হয়েছিল, কোভিড-19 বলেই দেওয়া হয়েছে, 2019 সালে যেটা হয়েছিল সেটা কিন্তু চীনে ফার্স্ট শুরু হয়েছিল। চীন থেকে খুব তাড়াতাড়ি কিন্তু ভারতবর্ষে বিস্তার লাভ করেছিল। তো বৈশিষ্ট্যের মধ্যে ফার্স্ট, দ্রুত বিস্তার লাভ, উচ্চ সংক্রমণ হার, স্বাস্থ্য সংকট, এবার অর্থনৈতিক ও সাময়িক অস্থিরতা। নিশ্চয়ই অর্থনীতির ওপর একটা প্রভাব পড়ছেই, তাই না? এবার সংক্রমণ হারটাও কিন্তু উচ্চ হয়ে থাকে। একজন হলে একজন থেকে দুইজন থেকে চারজন, 4 থেকে 8, এভাবে কিন্তু খুব তাড়াতাড়ি সংক্রমণ হার খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাচ্ছে। মহামারী প্রতিরোধের উপায়, এই যে মহামারী যেটা হচ্ছে, এটা আমরা প্রতিরোধ তাহলে কিভাবে করব? ফার্স্ট, টিকাকরণ। আমাদেরকে মহামারী প্রতিরোধের জন্য প্রতিরোধমূলক টিকা নিতে হবে। এরপর স্বাস্থ্যবিধি অনুসরণ, সামাজিক দূরত্ব। যখন কোভিড-19 হয় তখন কিন্তু একটা লকডাউন হয়েছিল এবং সামাজিক দূরত্ব, মানুষের কাছাকাছি গিয়ে কথাবার্তা করা যাবে না, মানে বলা যাবে না। তাছাড়া ডিস্ট্যান্স বজায় রাখতে হবে, এটাই বলতে চেয়েছে। সামাজিক দূরত্ব, আন্তর্জাতিক সহযোগিতা, লকডাউন ও কোয়ারেন্টাইন, এবার জনসচেতনতা বৃদ্ধি। জনমানবকে সচেতন হতে হবে। এবার পরিবেশগত নিরাপত্তা সম্বন্ধে জানবো। তো পরিবেশগত নিরাপত্তা কি? পরিবেশগত নিরাপত্তা বলতে বোঝায় পরিবেশ ও প্রাকৃতিক সম্পদের সুরক্ষার মাধ্যমে মানব সমাজের সুস্থায়ী উন্নয়নকে বজায় রাখা। অর্থাৎ পরিবেশের মধ্যে যে সমস্ত আমরা প্রাকৃতিক সম্পদ পেয়ে থাকি, সেই প্রাকৃতিক সম্পদকে ইউজ করেই তো মানব সমাজের উন্নতি ঘটছে। সুতরাং সেই প্রাকৃতিক সম্পদের সুরক্ষা করতে হবে এবং যেমন যতটা সম্ভব কম পরিমাণ ইউজ করতে হবে। যেমন গাছপালা এখন প্রচুর পরিমাণে মানুষেরা কাটছে, ঠিক আছে? যেমন একটা গাছ কাটলো, তেমনই তার পাশে কিন্তু 2টো ছোট্ট চারা গাছ লাগিয়ে দিল। এইভাবে কিন্তু পরিবেশে গাছপালার ভারসাম্য বজায় রাখা উচিত। কিন্তু কজনই বা তা করে না? নিশ্চয়ই খুব কম, মানে পার্সেন্টেজের হিসাবে বলতে গেলে হয়তো 20%, তাও নয়, 10%। তো প্রাকৃতিক সম্পদ সুরক্ষার মাধ্যমে প্রাকৃতিক সম্পদকে কিন্তু সুরক্ষা করতে হবে, সুরক্ষা রাখতে হবে। তার মাধ্যমেই কিন্তু সমাজের সুস্থায়ী উন্নয়ন বজায় রাখা সম্ভব। এবার পরিবেশগত নিরাপত্তাহীনতার কারণ কি? অর্থাৎ পরিবেশকে আমরা নিরাপদ রাখতে পারছি না কেন? এর কারণ ফার্স্ট, শিল্পায়ন ও নগরায়ন। প্রচুর পরিমাণে শিল্পে উন্নতি হচ্ছে, বিভিন্ন কলকারখানার সৃষ্টি হচ্ছে, সেজন্য কিন্তু পরিবেশ নিরাপত্তাহীনে ভুগছে। নেক্সট, জনসংখ্যা বৃদ্ধি। অত্যাধিক পরিমাণে ভারতের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। 2011 সালের জনগণনা অনুযায়ী, আদমশুমারি অনুযায়ী কিন্তু ভারতের জনসংখ্যা ছিল 121 কোটি, যেটা বর্তমানে দাঁড়িয়েছে প্রায় 151 কোটি। যদিও এখনও গণনা করা হয়নি। কোভিড-19 কারণে 2011 সালে গণনা হয়েছিল, সেই অনুযায়ী 10 বছর অন্তর, অর্থাৎ 2021 সালে গণনা হওয়ার কথা ছিল, কিন্তু সেই সময় কোভিড-19 ছিল, সেই জন্য গণনা হয়নি। তো বর্তমানে প্রায় 151 কোটি জনসংখ্যা ভারতবর্ষে। জলবায়ু পরিবর্তনের জন্য হতে পারে। তাছাড়া প্রাকৃতিক সম্পদের কিন্তু অতি ব্যবহারের কারণেও পরিবেশ নিরাপত্তাহীনতায় ভুগছে। এবার অরণ্য ধ্বংস, এটা তো সবাই জানো। নেক্সট, পরিবেশ দূষণের মধ্যে কিন্তু বিভিন্ন কিছু পড়ছে। পরিবেশ দূষণের মধ্যে মৃত্তিকা দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ, বিভিন্ন কিছু পড়ছে। তো এই সমস্ত কারণে কিন্তু পরিবেশকে কিন্তু আর নিরাপদ করা সম্ভব হচ্ছে না। নেক্সট, পরিবেশগত নিরাপত্তাহীনতার প্রভাব। এই যে পরিবেশ নিরাপত্তাহীনতায় ভুগছে, এর প্রভাব কি?
মানে প্রভাব আমাদের সাধারণ মানে পৃথিবীর ওপর, বিশ্বের ওপর কি প্রভাব ফেলছে। অর্থনৈতিক ক্ষতি, প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি, জল সম্পদের সংকট এবং খাদ্য সংকট। অবভিয়াসলি খাদ্য সংকট হবে, তাই না? জল সম্পদের সংকট মানে খাওয়ার যেটা পানীয় জল সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না। আমরা কি জলকে বিভিন্ন স্নান করার কাজে, আবার বিভিন্ন কাজে কিন্তু আমরা ইউজ করে থাকি। এমনকি শহরে কোনো কোনো টাউন এলাকায় দেখবে কলগুলো ছাড়াই থাকে, বন্ধ করার মতো যে ঘুরিয়ে একটু বন্ধ করে দিই ওরকম কেউ থাকে না। জল অটোমেটিক বাইরে বেরোতেই থাকে, ওখানে কোনো ট্যাপ সিস্টেম নাই, অটোমেটিক বেরোতে থাকে যতক্ষণ না পর্যন্ত যেটা মেন জায়গা সেখানে বন্ধ করা হচ্ছে। তো এইভাবে কিন্তু জল নষ্ট হচ্ছে। একসময় কেন, এখনই জলসম্পদের সংকট অর্থাৎ পানীয় জলের যে অভাব পরিলক্ষিত বিভিন্ন দেশে। আর এখন যদি আমাদের দেশে এটাকে সংরক্ষণ সঠিকভাবে ব্যবহার না করা যায়, অর্থাৎ এইভাবে যদি নষ্ট করা হয়, কোনো একটা সময় আসবে যখন কিন্তু আমাদের দেশেও এই জল সংকট দেখা দিতে পারে। এবার খাদ্য সংকট, বিভিন্ন যখন প্রাকৃতিক দুর্যোগ হবে তখন কিন্তু খাদ্য সংকট অটোমেটিক হয়ে যাবে। যদি ফসল না হয়, প্রাকৃতিক দুর্যোগের কারণে ধরো ফসল ভালো হলো না, তখন খাদ্য সংকট, মানুষ তো খাবার পাবে না, তাই না? এবার অর্থনৈতিক ক্ষতিও হতে পারে মানে কি, মানে অর্থনৈতিক ক্ষতিও হবে, পরিবেশগত নিরাপত্তাহীনতার প্রভাবের একটা পয়েন্ট। তো এই 4টি পয়েন্ট মনে রাখবে। এবার আমরা জানবো নিরাপত্তার উপায়। পরিবেশগত নিরাপত্তাহীনতার যেটা কারণ সেটাকে উল্টে দিলেই কিন্তু নিরাপত্তার উপায় হয়ে যাবে। অর্থাৎ কেমন? সেখানে পড়েছি সম্পদের অপব্যবহার বা প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত ব্যবহার। এখানে কি সম্পদ সুস্থায়ী, এটাকে উল্টে দিলাম। নিরাপত্তার উপায় তাহলে কি হবে? সম্পদ সুস্থায়ী ব্যবস্থাপনা। ওকে, দেন পরিবেশ সংরক্ষণ ও বাস্তবায়ন, জলবায়ু পরিবর্তনের মোকাবেলা। আগের থেকে এখন বিভিন্ন মানে পূর্বাভাস দেওয়া হয় যে জলবায়ু, যেখানে প্রচুর পরিমাণে বন্যা হবে আগের থেকে পূর্বাভাস দিয়ে দেওয়া হয় যে এই সময়ের মধ্যে কিন্তু বা এই তারিখে প্রচুর পরিমাণে বন্যার সম্ভাবনা রয়েছে। তো আগের থেকে যখন জানতে পারা যায় তখন এটা একটা জলবায়ু পরিবর্তন, এর মোকাবেলা কিন্তু আগের থেকেই একটা স্টেপ নেওয়া সম্ভব, ফলে মোকাবেলা করা যায় আগের থেকে স্টেপ নিয়ে নিলে। দেন দূষণ নিয়ন্ত্রণ করতে হবে। আমরা যে এতটা পরিমাণে শব্দ দূষণ, বায়ু দূষণ, মৃত্তিকা দূষণ করে যাচ্ছে, এটা কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। তাছাড়া জনসচেতনতা বৃদ্ধি, মানুষকে সচেতন হতে হবে। আন্তর্জাতিক সহযোগিতা, বিশ্বের বিভিন্ন দেশকে কিন্তু সহযোগিতা করবে। এবার জনসচেতনতার বৃদ্ধি, এটা সম্বন্ধে একটু বলি। জনসচেতন যেমন আমাদের ভারতবর্ষে বলা হয়েছে যে গাছ লাগালে মানে গাছ কাটলে সাথে সাথে কটা চারা গাছ লাগিয়ে দেবে, কিন্তু কতজন মানে না। এটা জাস্ট একটা মানে প্রচারই হয়েছে, কিন্তু কার্যকরী হয়নি। তো এটা জনগণকে সচেতন হতে হবে। ওকে, নেক্সট আমরা জানবো পরিবেশ রক্ষার আন্তর্জাতিক উদ্যোগ। এখানে 4টি উদ্যোগের কথা বলা হবে। ওকে, বলা হয়েছে অ্যাকচুয়ালি। তো পরিবেশ রক্ষার আন্তর্জাতিক উদ্যোগ মানে কি? আন্তর্জাতিক উদ্যোগ বলতে এটাই বোঝানো হয়েছে যে পুরো বিশ্ব কি উদ্যোগ নিয়েছে পরিবেশকে রক্ষা করার জন্য। তো ফার্স্ট স্টকহোম, কোনো জায়গায় স্টোক থাকে, দন্তস্ব টোকার ক, স্টকহোম, কোনো জায়গায় স্টকহোম। অ্যাকচুয়ালি এটা তো ইংরেজি উচ্চারণ, তো ইংরেজিতে উচ্চারণ করতে গেলে স্টকহোম, এটাই হচ্ছে স্টকহোম সম্মেলন, যেটা সালটা খুবই ইম্পর্টেন্ট। 1972 সালে এটা হয়েছিল। কোথায় হয়েছিল না, সুইডেনের স্টকহোম শহরে, সুইডেনের স্টকহোমে হয়েছিল এটাই হচ্ছে প্রথম আন্তর্জাতিক পরিবেশ সম্মেলন, মনে রাখবেন। দেন বসুন্ধরা সম্মেলন, এটা তোমরা অনেকবার যে ক্লাস 8 থেকে জিওগ্রাফিতে পড়ে এসেছো। বসুন্ধরা সম্মেলন যেটা হয়েছিল 1992 সালে দক্ষিণ আফ্রিকার রিও ডি জেনেরো শহরে, এবং এখানে এজেন্ডা 21 গৃহীত হয়েছে। সুস্থায়ী উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের সচেতনতা বৃদ্ধির জন্য এই বসুন্ধরা সম্মেলন কিন্তু গৃহীত হয়েছিল বা বসুন্ধরা সম্মেলনটি হয়েছিল। এবার আসছে কিয়োটো প্রোটোকল, যেটা হয়েছিল 1997 সালে জাপানের কিয়োটো শহরে হয়েছিল, এবং এটার উদ্দেশ্য কী ছিল? গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর আন্তর্জাতিক চুক্তি। এই যে অতিরিক্ত পরিমাণে গ্রিনহাউস গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড এগুলো বৃদ্ধি পাচ্ছে, প্রধান গ্রিনহাউস গ্যাস বললে কার্বন ডাইঅক্সাইড। তো এর ফলে কী হচ্ছে, আন্টার্কটিকার যেই
ওজোন স্তর, আন্টার্কটিকার উপরে যে ওজোন স্তর রয়েছে সেখানে প্রচুর মানে ওজোন স্তরটা প্রচুর পাতলা হয়ে গেছে এবং ওজন হলো দেখা গেছে। তো সেজন্য এই যে গ্রিন হাউস গ্যাস নির্গমন এটা কমানোর জন্য কিন্তু আন্তর্জাতিক একটি চুক্তি হয়েছিল যেটা কিয়োটো প্রোটোকল নামে পরিচিত। এবার প্যারিস চুক্তি যেটা হয়েছিল 2015 সালে বিশ্ব উষ্ণায়নের মাত্রাকে 2 ডিগ্রি সেন্টিগ্রেড এর নিচে রাখার জন্য কিন্তু মানে এর নিচে যাতে রাখে সবাই, সেই আলোচনা নিয়ে এই প্যারিস চুক্তি হয়েছিল 2015 সালে। তো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড তোমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। এবার কিন্তু চ্যাপ্টার 4 ইউনিট 4 ওটা ওকে, পরের ক্লাস থেকে ইউনিট 4 সম্বন্ধে আলোচনা করব।